গল্পকরণে আপনারা শুনছেন বিশিষ্ট ব্লগার পিনাকি ভট্টাচার্যের লেখা ইতিহাস ভিত্তিক বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ। আজকে তৃতীয় পর্ব। তিনি ঢাকায় পৌঁছেন অপরাহ্নে। শেখ মুজিবকে অভ্যর্থনা জানানোর জন্য তেজগাঁও বিমানবন্দরে লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য তাজউদ্দিন সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছিল। মন্ত্রিসভার সবাই উপস্থিত ছিলেন। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে ঢাকায় উপস্থিত সব সেক্টর কমান্ডকে এক সারিতে গ্যাংওয়েতে দাঁড় করানো হয়েছিল। অভ্যর্থনার মুহূর্তটি ছিল খুবই ভাবাবেগপূর্ণ। সবাই উদ্গ্রীব হয়েছিল শেখ মুজিবকে দেখার জন্য, তার সাথে করমর্দনের জন্য। ব্যবস্থাপনা সুশৃঙ্খলই ছিল। প্লেন গ্যাংওয়েতে এসে থামার পর দরজা খুলে দিলে শেখ মুজিবকে সরাসরি দেখা মাত্র লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দেয়। ঠিক সেই মুহূর্তে আকস্মিকভাবে দুই ছাত্রনেতা খসরু ও মন্টু এবং শেখ মুজিবুরের এক দেহরক্ষী খাকি পোশাকে কোমরে পিস্তল বহন করে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে শেখ মুজিবকে আলিঙ্গন করে। এই ক্ষেত্রে সেদিন রাষ্ট্রীয় প্রটোকল রক্ষা করা হয়নি। দাপট ছিল ছাত্র নেতৃবৃন্দরই। এই ঘটনা অশুভন ও অমর্যাদাকর ছিল। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মর্যাদাও ক্ষুণ্ণ করা হয়েছিল। সেদিনে সেই মাহেন্দ্রক্ষণেও এমন বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। নবীন রাষ্ট্রের রাজনীতিতে অনভিজ্ঞ ও স্বল্প শিক্ষিত এই ছাত্রনেতাদের প্রভাব যে অটুট থাকবে তার আভাস পাওয়া গেল। আনন্দে আত্মহারা লাখো মানুষ বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে প্রাণ ঢালা সংবর্ধনা জানায়। লাখো মানুষের ঢল চারদিকে। প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সবাই ব্যাকুল। আবেগ উদ্বেল জনতার ভেতর দিয়ে খোলা ট্রাকে মহানায়ক রেসকোর্সের ময়দানের দিকে যাত্রা করেন। অপ্রয়োজনীয়ভাবে খোলা ট্রাকে উদ্যত অস্ত্র হাতে তাকে পাহারা দেওয়ার বাহাদুরি নিচ্ছিলেন তরুণ মুক্তিযোদ্ধাদের একটা শহরে গ্রুপ। এর মধ্যে দুজনের একজন ছিল রূপালী পর্দার নায়ক খসরু, অন্যজন মঞ্চের নাসিরুদ্দিন ইউসুফ, যারা ইতিহাসের রঙ্গমঞ্চে অভিনয় শুরু করলেও পরবর্তী সময়ে নাটক আর সিনেমার পর্দাকেই অধিক আকর্ষণীয় বলে মনে করেছিলেন। জনতার ভিড় ঠেলে সেই দিন ধীরগতিতে ট্রাকটি রেসকোর্সে পৌঁছাতে সময় নিয়েছিল 2.5 ঘন্টা। মানে আজকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত সেদিন যেতে এত দীর্ঘ সময় লেগেছিল। মহাজমের শহরে বসবাসকারী আজকের প্রজন্মের অনেকের কাছে এটা স্বাভাবিক মনে নাও হতে পারে। এই সময়ের মধ্যেই ট্রাকে পাশে দাঁড়ানো আনন্দে উদ্বেল অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কানের কাছে মুখ নামিয়ে শেখ মুজিব বললেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। শেখ মুজিবকে বহনকারী ট্রাকটি উৎফুল্ল জনস্রোতের মধ্য দিয়ে যখন এগিয়ে যাচ্ছিল তখন সেই ট্রাকের সামনে ছিল সামরিক পোশাক পরা একদল লোক, যাদের হাতে ছিল দুটি ছবি। একটি ছবি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর, আর একটি ছিল ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবের যৌথ ছবি, যেখানে সংস্কৃত ভাষায় লেখা ছিল মুন্ডুক উপনিবেশনের মন্ত্র, যা ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য হিসেবে গৃহীত হয়েছে, সত্যমেব জয়তে। তার মানে সত্যের জয় অবশ্যম্ভাবী। বিকাল 5টায় রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে ভাষণ দেন তিনি। সেদিনকার রেসকোর্স ময়দান ছিল লোকে লোকারণ্য। কুয়াশা না কাটতেই জনস্রোত বয়ে আসছিল দূর দূরান্ত থেকে তাদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। মাঠের উত্তরে মেয়েদের গেট দিয়ে প্রবেশ করছিলেন 170 ঊর্ধ্ব বৃদ্ধা। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরা বৃদ্ধাকে ঢুকতে বাধা দিল। বৃদ্ধা তার মলিন ব্লাউজের ভেতর থেকে সযত্নে রাখা এক টুকরো শুকিয়ে যাওয়া রক্তমাখা কাপড় বের করে উচ্চকণ্ঠে বলে উঠলেন, লৌ আনছি, লৌ, আমার লৌ নিয়ে আসছি, শেখ সাবরে দিমু। বৃদ্ধার নাম করিমুন্নেসা। তার 2 ছেলে আরাফাত আর কালাচান। দুজনেই ছিল আদমজি পাটকলের শ্রমিক। পাকিস্তানি বাহিনী তার এই 2 সন্তানকে গুলি করে হত্যা করে। তার 2 প্রিয় সন্তানের বক্ষ বিদীর্ণ করে বাংলার শ্যামল মাটির উপর দিয়ে যখন রক্তস্রোত বয়ে যাচ্ছিল তখন শেখ মুজিবুর রহমানের আহ্বানের কথা মনে হয়েছিল এই বৃদ্ধার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।
করিমুন্নেছা জানতেন একদিন শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসবেন। তিনি পুত্রসুখ ভুলে তার সন্তানের রক্তমাখা এই কাপড় সযত্নে তুলে রেখেছিলেন আত্মত্যাগের অকাট্য প্রমাণ প্রাণাধিক প্রিয় নেতার হাতে তুলে দেওয়ার জন্য। আজ সেই কাঙ্ক্ষিত দিন, করিমুন্নেছা পুত্রের লৌহ রক্ত দিয়ে অর্ঘ্য তুলে দেবেন তার প্রিয় নেতার হাতে। করিমুন্নেছা অস্থির হয়ে জিজ্ঞেস করেন, কোন সময় আইব? তারে দেখলে আমার সব দুঃখ শেষ হইব। শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছিলেন কোটি কোটি বঞ্চিত মানুষের স্বপ্নের নেতা, যার অলৌকিক স্পর্শে তাদের সব দুঃখের অবসান হবে বলে তারা বিশ্বাস করেছিল। রমনা রেসকোর্স ময়দানে জনসভাস্থলে বঙ্গবন্ধু ভাষণ শোনার জন্য সকাল থেকে মানুষের ঢল নেমেছিল। নতুন রাষ্ট্রের আনকোরা অনভিজ্ঞ মন্ত্রীরা মঞ্চে উঠলেন। শেখ মুজিবুর রহমানের সাথে ডক্টর কামাল হোসেনও মঞ্চে উঠলেন। কামাল হোসেন মঞ্চে উঠে দাঁড়ালে জনতা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানায়। সে সময় শেখ মুজিব শেখ আব্দুল আজিজ, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং পরে মুজিব সরকারের তথ্য, কৃষি ও যোগাযোগ মন্ত্রী ছিলেন, তাকে বললেন, কামাল সম্পর্কে জনতাকে কি বলবো? তুমি যেটা ভালো মনে করো সেটাই বলো, বললেন আব্দুল আজিজ। উল্লেখ্য, শেখ আব্দুল আজিজ শেখ মুজিবকে তুমি বলে সম্বোধন করতেন। ডক্টর কামাল হোসেন আমার সাথে জেলে ছিল, এটা বলবো? তাই বলো। শেখ আব্দুল আজিজ ছোট করে উত্তর দিলেন। শেখ মুজিব উত্তেজিত ও ক্ষিপ্ত জনতাকে বললেন, আপনারা গোলমাল করবেন না, কামাল হোসেন আমার সাথে জেলে ছিল। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় কামাল হোসেন মুক্ত অবস্থায় পাকিস্তানি অবস্থান করছিলেন। এ প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রদূত কামরুদ্দিন আহমেদ লিখেছেন, ঢাকায় যেদিন শেখ মুজিব ফিরে এলেন তার প্রথম কর্তব্য কাজ মনে হলো ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের বিরোধিতার অভিযোগ ও মুক্তিবাহিনীর সন্দেহ থেকে মুক্ত করা, যা তিনি প্রথম দিনকার জনসভায় বিচক্ষণতার সঙ্গে করতে সক্ষম হয়েছিলেন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা রেসকোর্স ময়দানে প্রায় 17 মিনিট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেদিন জনতার উদ্দেশ্যে শেখ মুজিব ঘোষণা দেন, রক্ত দিয়ে হলেও আমি বাঙালি জাতির এই ভালোবাসার ঋণ শোধ করে যাব। কাঁদতে কাঁদতে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন, দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন সবাইকে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশ শাসনের জন্য যে নেতার প্রয়োজন ছিল, সেই শূন্যস্থান তিনি পূরণ করলেন দেশে ফিরে। তার জন্য সমগ্র জাতি প্রতীক্ষা করেছিল। রেসকোর্সের জনসভায় তিনি মাইকের সামনে দাঁড়িয়ে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন। ভাষণে কান্না জড়িত কণ্ঠে বলেন, বিশ্বকবি, তুমি বলেছিলে 7টি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তুমি দেখে যাও, তোমার আক্ষেপে আমরা মোচন করেছি। তোমার কথা মিথ্যে প্রমাণিত করে আজ 7 কোটি বাঙালি যুদ্ধ করে রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে। হে বিশ্বকবি, তুমি আজ জীবিত থাকলে বাঙালির বীরত্বে মুগ্ধ হয়ে নতুন কবিতা সৃষ্টি করতে। ভাষণের এক পর্যায়ে বলেন, আমার সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছিল। আমি প্রস্তুত ছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। মুসলমান একবার মরে, 2 বার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু যদি এসে থাকে আমি হাসতে হাসতে যাব। আমার বাঙালি জাতিকে অপমান করা যাবে না। তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সেদিন বলেছিলেন, এই বাংলাদেশ হবে সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশই হবে গণতন্ত্র, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। শেখ মুজিবকে ফিরে পাওয়ার উন্মাদনায় সেদিন কারো মাথায় আসেনি ধর্মনিরপেক্ষ এই রাষ্ট্রীয় নীতির কথা কেউ এর আগে কখনো শুনেনি। তিনি বলেছিলেন, আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নেই। একটা মানুষকেও তোমরা কিছু বলো না। অন্যায় যে করেছে তাকে সাজা দেব।
আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না। এই বক্তৃতায় তিনি অবাঙালিদের উদ্দেশ্য করে বলেন, যারা বাংলা জানে না তোমাদের বলছি, তোমরা আজ থেকে বাঙালি হয়ে যাও। যে বাঙালি জাতিবাদী আন্দোলনের ফল হিসেবে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে দাবি করা হয়, সেই বাঙালি বলতে শেখ মুজিব ঠিক কী বোঝাতে চাইতেন? বাংলাদেশের সীমান্ত বেষ্টনীতে সীমিত জনগোষ্ঠী ও খুবই সংকীর্ণ জাত্যভিমানী বাঙালি গোষ্ঠী? অবশ্য এর পাশাপাশি তিনি দৃঢ় কণ্ঠে এক অজানা, অজ্ঞাত, কল্পিত বিরোধী শক্তির বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, তাদের নির্মূল করবেন, নিঃশেষ করবেন। এমন ভীতিকর ভাষাও ব্যবহার করেন। সেদিন ঢাকা শহরে মুজিব অনুসারীরা একটা নতুন স্লোগান দেয়, বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ, মুজিববাদ। শেখ মুজিবুর রহমান অতি উৎসাহী অনুসারীরা মুজিববাদ কী জিনিস তা স্পষ্ট করার প্রয়োজন বোধ করেননি। কয়েকদিন পরে সাংবাদিকেরা বাংলাদেশে শেখ মুজিবুরের প্রথম সংবাদ সম্মেলনে তাকে মুখোমুখি জিজ্ঞেস করেন, মুজিববাদ কি? তিনি স্মৃত হাস্যে প্রশ্নকারী সাংবাদিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, আমি এখন বলতে পারবো না। শেখ মুজিবুর রহমান নিজে পরবর্তী সময়ে মুজিববাদের ব্যাখ্যা দিয়েছিলেন বটে, তবে মুজিববাদ কী জিনিস তিনি মোটে পরিষ্কার করতে পারেননি। মুজিববাদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, যদি মুজিববাদকে একটি আদর্শ হিসেবে বিবেচনা করা হয়, তা ব্যাখ্যা করা উচিত দার্শনিকদের। তবে আমি মুজিববাদ বলতে নিজে কি বুঝেছি সেটা বলতে পারি। প্রথমত, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, জনগণের সার্বভৌম ইচ্ছার বিজয়ে, চিন্তায়, স্বাধীনতায়, কথা বলার অধিকারে, যা কিছু মানব জীবনকে মহীয়ান করে তোলে। গণতন্ত্রের প্রতি বিশ্বাসের পাশাপাশি আমি এটাও মনে করি, গণতন্ত্রের বিকাশের জন্য সমাজে যে শর্ত উপস্থিত থাকবে, তা হচ্ছে সমাজকে শোষণ থেকে মুক্ত থাকতে হবে। এই কারণেই গণতন্ত্রের পাশাপাশি আমি সমাজতন্ত্রের কথা বলি। আমি এটাও মনে করি, বাংলাদেশে যতগুলো ধর্মের লোক আছে তাদের সমান অধিকার থাকা উচিত। আমি এটাকে ধর্মনিরপেক্ষতা বলি, অর্থাৎ নিজের বিশ্বাসকে লালন করার অধিকার। পরিশেষে জনগণকে বাংলার সমগ্র পরিবেশ থেকে, বাঙালির সংস্কৃতি, ভাষা ও লোকসংস্কৃতি থেকে উদ্দীপনা সংগ্রহ করতে হবে। এই উদ্দীপনার জন্য বাঙালি সোনার বাংলা গড়ার স্বার্থে একসঙ্গে কাজে সামিল হবে। আমি এটাকেই জাতীয়তাবাদী বলে বিশ্বাস করি। শেখ মুজিবুরের আগমন উপলক্ষে পরের দিন ছিল সরকারি ছুটি। সেদিন তাজউদ্দিনের সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপ হয় সরকার গঠন সম্পর্কে। তাজউদ্দিন নিজ থেকেই শেখ মুজিবকে জানান, তিনি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার, মুক্তিযুদ্ধ কিভাবে চলেছে, দেশে কি কি ঘটেছে, মানুষের মনোজগতে কি কি পরিবর্তন হয়েছে, কি কি প্রত্যাশা আর স্বপ্ন জন্ম নিয়েছে, এসব বিষয়ে কিছু জরুরি কথা বলতে চান। দুর্ভাগ্য, সেসব কথা বলার সুযোগ তাজউদ্দিনের আর কখনো আসেনি। তিনিও তাজউদ্দিনের কাছে একবারও জানতে চাননি 9 মাস মুক্তিযুদ্ধ কিভাবে চলেছিল, জানতে চাননি প্রবাসী সরকারের কথা এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকার কথা। শেখ মুজিবুরের প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় 14 জানুয়ারি। সেখানে তিনি সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন। তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেন। তিনি বাংলাদেশে বসবাসকারী সকলকেই বাঙালি বলে অভিহিত করে বলেন, অবাঙালিদের অবশ্যই বাঙালি হতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো বিশেষ চুক্তি হবে কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বন্ধুত্বের চুক্তিটি আমাদের হৃদয়ে নিহিত আছে। এখানেই ঘোষণা দেন তিনি আর আওয়ামী লীগের সভাপতি থাকবেন না, যদিও এই প্রতিশ্রুতি তিনি পরে আর রক্ষা করেননি। শেখ মুজিব পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলে ওরিওয়ানা ফালাচি আবার ঢাকায় আসেন। এর মধ্যেই আউটার স্টেডিয়ামে কাদের সিদ্দিকের বনেট চার্জ করে কয়েকজনকে হত্যার সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপিয়েছেন ওরিয়ানা। পরপর দুদিন শেখ মুজিবুরের সাক্ষাৎ নেন তিনি। সাক্ষাৎকার সহ ওরিয়ানার কয়েকটি পাতায় দীর্ঘ প্রতিবেদন ছাপা হয় 24 ফেব্রুয়ারি 1972 ইতালীয় পত্রিকা লো ইউরোপিয়াতে। ফালাচি শেখ মুজিবকে তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইতালির গণধিকার স্বৈরাচারী শাসক মুসোলিনের সঙ্গে। তাকে মিথ্যাবাদী বলেছেন, অহংকারী বলেছেন, এমনকি
উন্মাদ পর্যন্ত বলতে দ্বিধা করেননি। ২৬শে মার্চ তিনি নিহত না হয়ে গ্রেফতার কেন হলেন তার ব্যাখ্যা জানতে চেয়ে ওরিয়ানা সন্দেহ প্রকাশ করেছেন। ভুট্টোর সঙ্গে তাঁর হয়তো কোনো গোপন আঁতাত ছিল। ওরিয়ানার প্রতিবেদন পড়ে মনে হয় শেখ মুজিব অত্যন্ত অসহিষ্ণু, ক্ষমতাদর্পী ও বদমেজাজি মানুষ ছিলেন। শেখ মুজিবুরের এক ভাগ্নে শমশের ওয়াদুদকে সাক্ষী দাঁড় করিয়ে ওরিয়ানা বলেছেন, ক্ষমতার লোভে লোকটা পাগল হয়ে গেছে। ওরিয়ানা লিখেছেন, এই রিপোর্টের কারণে মুক্তিবাহিনীর ক্রোধ এড়িয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। বিমানে নিরাপদে পালিয়ে যেতে ৫ জন অস্ট্রেলীয় ও ২ জন ভারতীয় তাকে সাহায্য করেছিল। পরবর্তী সময়ে প্রকাশিত মুজিবের আরেকটি সাক্ষাৎকারে ওরিয়ানা শেখ মুজিবকে উদ্যত ও তার দেখা সবচেয়ে মূঢ় মানুষ হিসেবে তুলে ধরেন। তৃতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, রণাঙ্গন থেকে ফেরা মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ শেষ, মুক্তিযোদ্ধারা ঘরে ফিরতে শুরু করেছে। তারা কেউ হারিয়েছে স্বজন, কারো কারো বসত ভিটা বর্ষীভূত। সহযোদ্ধারা কেউ শহীদ, কেউ বা পঙ্গু। কেউ গিয়েছিল কলেজের বই খাতা ফেলে, কেউ গিয়েছিল কলেজের বই খাতা ফেলে, কেউ গিয়েছিল তার জমি জমা কৃষিকাজ ফেলে, শ্রমিক গিয়েছিল কারখানার কাজ ফেলে, উদ্দীপ্ত যুবক গিয়েছিল তার জীবন জীবিকার চিন্তা ভুলে। এখন দেশ স্বাধীন, হাতে অস্ত্র। কি করবে তারা? ফিরে যাবে আগের কাজে? এই মুক্তিযোদ্ধাদের কিভাবে নতুন দেশ গড়ার কাজে লাগানো যায় তা নিয়ে ভাবনা শুরু হয়। তাজউদ্দিন আহমেদ চেয়েছিলেন মুক্তিবাহিনীর সবাইকে ন্যাশনাল মিলিশিয়াতে অন্তর্ভুক্ত করবেন। অবলুপ্ত ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআরের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হবে জাতীয় মিলিশিয়া বাহিনী। তাদের দুটি মুখ্য দায়িত্ব হবে সীমান্ত পাহারা দেয়া এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহায়তা করা। ইপিআরের বেশিরভাগ সদস্য সশস্ত্র মুক্তিযুদ্ধে বীর বিক্রমে লড়াই করেছেন। মিলিশিয়া গঠনের যে পরিকল্পনা তাজউদ্দিনের মাথায় ছিল তা একেবারে ভিন্ন। তিনি ভেবেছিলেন তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত সকল মুক্তিযোদ্ধা সারা দেশের নির্দিষ্ট ক্যাম্পে এসে নিজেদের নিবন্ধন শেষে অস্ত্র জমা দেবেন। পরে সেই অস্ত্র পুনর্বণ্টন করা হবে। এই মিলিশিয়াদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে। বিশাল আকারে সেনাবাহিনী গড়ে না তুলে সেনাবাহিনীকে মিলিশিয়া বাহিনীর সঙ্গে সমন্বিত করে দেওয়া হবে। ১৯৭২ সালের ২রা জানুয়ারি তাজউদ্দিন আহমেদকে চেয়ারম্যান করে ১১ সদস্যের একটা জাতীয় মিলিশিয়া বোর্ড গঠন করা হয়। মাওলানা ভাসানী, মনি সিং এবং মুজাফফর আহমেদ সেই বোর্ডের সদস্য ছিলেন। সরকার মিলিশিয়া বাহিনী গঠনের কাজ শুরু করে। ১০ থেকে ১৫,০০০ মুক্তিযোদ্ধাকে এই বাহিনীতে নেওয়া হয়। মুক্তিযুদ্ধে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারীদের সেনাবাহিনীতে নেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু জেনারেল ওসমানী এইসব মুক্তিযোদ্ধাকে দুর্বল প্রশিক্ষণের কারণে সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির বিরোধিতা করেন। ছাত্র মুক্তিযোদ্ধাদের বৃহৎ অংশ আবার পড়াশোনায় ফিরে যায়। নিয়মিত বাহিনীর বাইরে মুক্তিবাহিনী হিসেবে ট্রেনিং দেওয়া হয়েছিল ৮৪,০০০ জনকে। মুক্তিবাহিনীর সদস্য সংখ্যা ছিল আরও ১০,০০০। ছাত্র ইউনিয়ন, ন্যাপ, সিপিবি ট্রেনিং নেওয়া মুক্তিযোদ্ধা ছিল ১৯,০০০। এদের প্রায় সবাইকে অস্ত্র দেওয়া হয়েছিল। ভারতীয় বাহিনীর সূত্র অনুসারে নিয়মিত বাহিনীর বাদেই মুক্তিযোদ্ধাদের প্রায় ১.৫ লাখ হাতিয়ার দেওয়া হয়েছিল। যদিও তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ যুদ্ধের সময় নিষ্ক্রিয় থাকে। প্রশিক্ষণের জন্য মুক্তিযোদ্ধা বাছাইয়ের শর্তকে, যেমন শারীরিক যোগ্যতা, চারিত্রিক দৃঢ়তা ও সংগ্রামী স্পৃহাকে শিথিলভাবে বিবেচনা করা হয়েছিল। অনেক ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক সুবিধার জন্য আওয়ামী লীগের নেতারা নিজ এলাকার ছেলেদের মুক্তিবাহিনীতে ঢোকানোর অতিরিক্ত আগ্রহ দেখাতেন। এই কারণেই মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে এদের বড় অংশই লড়াই থেকে সম্পূর্ণ দূরে থাকে। তারা দুঃখজনকভাবে ব্যক্তিগত রেষারেষি নিষ্পত্তিতে, এমনকি সরাসরি লুটতরাজে অংশগ্রহণ করে। ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বে পরিচালিত মুক্তিবাহিনীর সামরিক প্রশিক্ষণের মেয়াদ ছিল ৪ সপ্তাহ। এই স্বল্প সময়ে মাত্র হালকা অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার শেখানো সম্ভব হতো। সামরিক প্রশিক্ষণ মে মাসের শেষের দিকে আরম্ভ হয়। বাছাই করা যুবকদের বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। দেরাদুনে সিগন্যাল এবং আসাম ও নাগাল্যান্ডে কমান্ডো ট্রেনিং দেওয়া হয়।
নৌ ও বিমান সৈনিকদের জন্য প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা ছিল। এ প্রসঙ্গে সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম লিখেছেন, আমাদের সব প্রচেষ্টার লক্ষ্য ছিল গুণগত নয়, সংখ্যাগত দিক দিয়ে কি করে আরও বেশি লোক গড়ে তোলা যায়। প্রয়োজনীয় সকল প্রকার সামগ্রীর সরবরাহ এবং ট্রেনিংয়ের জন্য আমাদেরকে পুরোপুরি ভারতীয় সেনাবাহিনীর উপর নির্ভর করতে হতো। দেশের কৃষক শ্রমিকের সন্তান, কিছু মধ্যবিত্ত পরিবারের যুবক এবং ইপিআর ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশ নিলেও আওয়ামী লীগের নেতা ও কর্মীরা মাঠের সক্রিয় যুদ্ধে অংশ নেয়নি। সশস্ত্র সংগ্রামের বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকলেও তারাই স্বাধীনতার বীরপুরুষ হিসেবে নিজেদের মহিমা প্রচার করেন। শেখ মুজিব দেশে ফিরলেই মিলিশিয়া বাহিনীর জন্য তাজউদ্দিন যে পরিকল্পনা করেছিলেন তাতে পরিবর্তন আনেন। তিনি অস্ত্র পুনর্বণ্টন না করে প্রথমেই তাদের নিরস্ত্র করার পরিকল্পনা নেন। 17 জানুয়ারি তিনি 10 দিনের মধ্যে নিজ নিজ এলাকার মহকুমা অফিসের কাছে অস্ত্র সমর্পণের নির্দেশ দেন। তিনি আরও বলেন, এই ঘোষিত 10 দিন পরে কারো কাছে অস্ত্র পাওয়া গেলে তা বেআইনি অস্ত্র বলে বিবেচিত হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের দক্ষতা, আগ্রহ আর মেধা অনুযায়ী তাদের প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের উন্নয়ন ও জাতি গঠনমূলক অন্যান্য সংস্থায় চাকরি দেওয়া হবে। মুক্তিযোদ্ধারা সন্দেহ করতে থাকে চাকরি ও প্রশিক্ষণের লোভ দেখিয়ে সরকার তাদের অস্ত্রশস্ত্র হাত করতে চাইছে এবং এই অস্ত্রশস্ত্র হারালে মুক্তিযোদ্ধারা ক্ষমতাহীন হয়ে যাবে। মুক্তিযোদ্ধাদের এই আশঙ্কা স্বাভাবিক ছিল, কারণ 25 ডিসেম্বর তাজউদ্দিন ঘোষণা দিয়েছিলেন মুক্তিবাহিনীকে নিরস্ত্র করার প্রশ্নই আসে না। কয়েকদিন বাদেই সম্পূর্ণ উল্টো এক নির্দেশ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত আর সন্দেহপ্রবণ করে তোলাই স্বাভাবিক ছিল। এ কারণে মুক্তিযোদ্ধারা প্রকাশ্যে অস্ত্র সমর্পণের বিরোধিতা করতে থাকে। 30 জানুয়ারি ঢাকায় এক প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে অস্ত্র সমর্পণের আয়োজন করা হয়, কিন্তু প্রকাশ্যেই মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ সদস্যই অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করে। খুব সামান্য অস্ত্র জমা পড়ে, আর যেসব অস্ত্র জমা পড়ে তার একটা বড় অংশ ছিল নষ্ট, অচল কিংবা ব্যবহারে অনুপযুক্ত। অস্ত্র সমর্পণের অনুষ্ঠানে আব্দুল কাদের সিদ্দিকী বলেন, যে নেতার আদেশে অস্ত্র তুলে নিয়েছিলাম সে নেতার হাতেই তা ফিরিয়ে দিলাম। মুক্তিযোদ্ধাদের প্রতি শেখ মুজিব বলেন, আমি তোমাদের 3 বছর কিছু দিতে পারবো না, আরও 3 বছর যুদ্ধ চললে তোমরা যুদ্ধ করতে না? উত্তর, করতাম। শেখ মুজিব বললেন, তাহলে মনে করো যুদ্ধ চলছে, 3 বছর যুদ্ধ চলবে, সেই যুদ্ধে দেশ গড়ার যুদ্ধ, অস্ত্র হবে লাঙ্গল আর কোদাল। 1972 সালের 24 ফেব্রুয়ারি মুক্তিবাহিনী এবং 27 ফেব্রুয়ারি মুজিব বাহিনী সহ সকল বাহিনী বিলুপ্ত ঘোষণা করা হয়। মুক্তিযোদ্ধারা সাকুল্যে যা পেয়েছিলেন তা হচ্ছে সরকারি ও আধা সরকারি চাকরিতে কোটা ও প্রমোশন, কিছু প্রশ্নবিদ্ধ সামরিক খেতাব আর একটা ফাউন্ডেশন বা কল্যাণ ট্রাস্ট। এভাবে তাদের পরিচিতি এবং যে আশা ও উদ্দীপনা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তাদের মনে জাতি গঠনের যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল তা সমাহিত করা হয়ে যায়। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা কারো জানা ছিল না। চাকরিতে কোটা ও প্রমোশনের যেহেতু সুযোগ ছিল, তাই এক সময় পথে ঘাটে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি হতে থাকলো, অসংখ্য ভুয়া সার্টিফিকেটও ইস্যু করা হলো। এদিকে অস্ত্র সমর্পণের পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়িত হলো না। এমনকি শেখ মুজিবের নিজের দলের লোকজনেই অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেন। তারা যুক্তি দেখান, প্রতিপক্ষ অস্ত্র সমর্পণ করার আগে নিজেদের অস্ত্র সমর্পণ করাটা নিরাপদ নয়। প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটা উল্লেখযোগ্য অংশ হতাশ হয়ে সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়েন। কেউ ডাকাতি, ছিনতাইয়ের, কেউ সম্পত্তি আত্মসাৎ, খুন, হাইজ্যাক, অপহরণে লিপ্ত হয়ে পড়েন। পুলিশ ফাঁড়ি ও বাজার লুট, গাড়ি হাইজ্যাক, যুবতী নারী অপহরণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় পরিচ্ছেদ, বীরাঙ্গনা। সারা দেশে পাক সেনাদের ঘাঁটি থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য ধর্ষিত ও বন্দী নারীকে। পাক মিলিটারি তাদের দেশের নানান জায়গা থেকে তুলে এনেছিল। 9 মাসের অবর্ণনীয় অত্যাচারের চিহ্ন সারা শরীরে।
কেউ কেউ গর্ভবতী। সবাইকে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে, কারো কারো গর্ভপাত করানো হচ্ছে। যেসব নারীর গর্ভপাত করা যায়নি সেসব নারীর সন্তান প্রসব করানো হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে এসেছে। কিছু কিছু যুদ্ধ শিশুকে তারা নিয়ে যাচ্ছেন তাদের দেশে দত্তক হিসেবে। এই নারীরা তাদের স্বজনদের কাছে ফিরতে উন্মুখ। সরকার এই নির্যাতিত নারীদের নাম দিয়েছে বীরাঙ্গনা। যদিও বীরাঙ্গনা ও ধর্ষিতা শব্দদ্বয় কোনোভাবেই সমার্থক নয়। এই দুই শব্দের মধ্যে রয়েছে মৌলিক তফাৎ। বীরাঙ্গনা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বীর যোদ্ধা, অর্থাৎ অসম সাহসী নারী। ধর্ষিতা শব্দের অর্থ পাশবিক নির্যাতন বা যৌন নির্যাতনের শিকার, অর্থাৎ শারীরিক ক্ষতির সাথে সম্মানহানি ঘটেছে যে নারীর। 1972 সালের এক বিষণ্ণ প্রহরে ঢাকার বীরাঙ্গনা পুনর্বাসন কেন্দ্রে একজন বীরাঙ্গনার বাবা তার মেয়েকে দেখতে এসেছেন। গত 1 বছরে আমূল বদলে গেছে অনেক কিছুই। বাবা আরও বুড়ো হয়েছেন। মেয়ে উদ্গত কান্না রুখতে রুখতে কোনো মতে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবাও 2 হাতে শক্ত করে তার কান্নাকে জড়িয়ে ধরলেন। অঝরে কাঁদছেন দুজনেই। কিছুদিন আগে এভাবেই একদিন বীরাঙ্গনারাও শেখ মুজিবকে দেখতে গিয়েছিলেন। সেদিন তারা কেঁদেছিলেন। তাদের চোখের জলে শেখ মুজিবুরের বুক ভিজে গিয়েছিল। তিনি বলেছিলেন, তোরা আমার মা, জীবনের শ্রেষ্ঠ ধন, স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিস। তোরা শ্রেষ্ঠ বীরাঙ্গনা, আমি আছি, তোদের চিন্তা কি? শেখ মুজিবুরের প্রশস্ত বুকে অশ্রুপাত করে বীরাঙ্গনারা অন্তত সান্ত্বনা পেয়েছিল। আজ এক বীরাঙ্গনা কাঁদতে কাঁদতে তার নিজের বাবার বুকে আশ্রয় খুঁজছে, অথচ বাবার বুকে সেই উত্তাপ নেই। কান্না থামিয়ে মুখ তুলে বীরাঙ্গনা জানতে চাইল, বাবা, এখনই কি তোমার সঙ্গে আমি যাব? অফিসে বলতে হবে? বাবা একটু থেমে ইতস্তত করে বললেন, না মা, আজ তোকে আমি নিতে পারবো না। বাড়িঘর মেরামত হচ্ছে। তোর মাও দেশে ফিরে এসেছে। তোর ছোট বোন বাড়ি আসবে জামাইকে নিয়ে। ওরা চলে গেলে আমি তোকে নিয়ে যাব। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল এই বীরাঙ্গনা। বুক ফাটা কান্না চেপে প্রিয়তমা বাবার মুখখানি চেয়ে বলল, ঠিক আছে বাবা, তুমি আর কষ্ট করে এসো না। বাবা না না বলে আমতা আমতা করতে লাগলেন। বীরাঙ্গনার হাতে একটা ফলের ঠোঙ্গা ধরিয়ে দিলেন বাবা। ওটা স্পর্শ করতে মন চায়নি বীরাঙ্গনার, কিন্তু তা ফেলে দিয়ে নিজের বাবাকে হেয় প্রতিপন্ন করতে পারল না সে। কয়েক মাস পর সেই বাবা আবারও এসেছেন, কিন্তু তাকে নেবার কথা বলেননি। কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে তার দাদা এসেছেন, এমনকি তার প্রেমিকও এসে দেখে গেছে। কেউই তাকে ফিরিয়ে নেবার কথা বলেনি। তবে বীরাঙ্গনার দাদা অবশ্য একটা কথা বলে গেছেন, যা তার বাবা সম্ভবত মুখ ফুটে বলতে পারেনি। দাদা বলল, আমরা যে যখন পারব তোর সঙ্গে এসে দেখা করে যাব। তুই কিন্তু হুট করে আবার বাড়ি গিয়ে উঠিস না। বীরাঙ্গনার মুখের পেশিগুলো ক্রমশ শক্ত হয়ে আসছিল। দাদা সেদিকে এক নজর তাকিয়ে চট করে বলল, তাছাড়া আমাদের ঠিকানা চিঠিপত্র লিখবারও দরকার নেই। তুই তো ভালোই আছিস। আমিও চাকরি পেয়েছি, সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি। তা দিয়ে বাড়িঘরও মেরামত করা হয়েছে, 2টি ঘরও তোলা হয়েছে। এটাই ছিল প্রায় সব বীরাঙ্গনার গল্প। সরকারি সাহায্যের টাকায় তাদের প্রিয়তম পরিবার বাড়ি বানায়, কিন্তু সেই বাড়িতেই তাদের স্থান হয় না। বীরাঙ্গনাদের ত্যাগ, বেদনা, অপমান আর তাদের প্রতি কালেকটিভ ডিনায়াল বা সমষ্টিগত অস্বীকৃতি ও প্রত্যাখ্যানের গল্পগুলো স্বাধীন বাংলাদেশ আড়ালে রাখতে চেয়েছে সব সময়। 1971 সালের মার্চ মাসের গোড়া থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য ছাত্রী তাদের সতীর্থ ছাত্রদের সাথে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে নিজেদের যোদ্ধা হিসেবে তৈরি করার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করে। তাদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। নারীদের সৃষ্ট তহবিল ব্যবহৃত হয়েছে শরণার্থীদের জন্য, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা এবং যুদ্ধের রসদ সংগ্রহে। তারা সশরীরে গেরিলা যুদ্ধে বোমা, অস্ত্র ও রসদ পৌঁছে দিয়েছেন মুক্তিযোদ্ধাদের। কেউ কেউ গান গেয়ে উজ্জীবিত করেছেন শরণার্থী শিবিরদের, আর্ত মানুষ আর মাঠে যোদ্ধাদের।
মুক্তিযোদ্ধাদের মতো একটা জাতীয় সংগ্রামে সম্পৃক্ততা থাকা সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে অনুচ্চারিত। মুক্তিযুদ্ধের সময় রাতের বেলা পাক মিলিটারি ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা গ্রামের নারীদের উপর চড়াও হতো। তার সৃষ্টির অংশ হিসেবে তাদের পরিবারের সদস্যদের সামনেই নারীদের ধর্ষণ করা হতো। এছাড়াও 8 থেকে 75 বছর বয়সী নারীদের অপহরণ করে বিশেষভাবে নির্মিত শিবিরে নিয়ে যাওয়া হতো, যেখানে তারা বারবার লাঞ্ছিত হতেন। ক্যাম্পে বন্দী অনেককেই হত্যা করা হয় অথবা তারা নিজেরাই আত্মহত্যা করেন। কিছু নারী তাদের নিজেদের চুল ব্যবহার করে আত্মহত্যা করার সৈন্যরা বন্দী নারীদের চুল কেটে দেয়। যারা অপহৃত হয়েছিলেন এবং সেনাবাহিনীর হাতে আটক ছিল এ ধরনের 563 জন নারী সম্পর্কে টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটা প্রতিবেদনে বলা হয়, যখন সেনাবাহিনী তাদেরকে মুক্তি দেয়া শুরু করে তখন এদের সকলেই 3 থেকে 5 মাসের গর্ভবতী ছিল। পাকিস্তান সরকার নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন এই অঞ্চলের বাইরে পাঠাতে বাধা দানের চেষ্টা করে, তবুও গণমাধ্যমে নৃশংসতার সংবাদ বিশ্বব্যাপী প্রচারিত হওয়ার সাধারণে তা পৌঁছে যায় এবং তা মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপক আন্তর্জাতিক জনসমর্থন বৃদ্ধিতে সহায়তা করে। কিছু নারীকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। পাকিস্তান সরকারের হিসাব মতে যেখানে ধর্ষণের শিকার নারীর সংখ্যা শতাধিক, সেখানে অন্যান্য হিসাব মতে এই সংখ্যা আনুমানিক 2 লক্ষ থেকে 4 লক্ষ। তবে এই সংখ্যাটি সম্ভবত ক্ষতিগ্রস্ত নারীর, কারণ শেখ মুজিবুর রহমান সরকার পুনর্বাসন মন্ত্রণালয় 2 পর্যায়ে 2টি হিসাব প্রস্তুত করে এবং সেই হিসাবে প্রথম পর্যায়ে 300 জন বীরাঙ্গনার সম্মান পান। এদের অধিকাংশই ছিল স্কুল ছাত্রী। দ্বিতীয় পর্যায়ে মোট 2,59,250 জন ক্ষতিগ্রস্ত নারীর সন্ধান মেলে, যার মধ্যে 8.3% অর্থাৎ 21,519 জন নারী ছিলেন ধর্ষিতা। এই ধর্ষিতা অনুসন্ধান শুরু হয় 1972 সালের 10 জানুয়ারি বাংলাদেশ পুনর্বাসন দপ্তরের মন্ত্রী কামরুজ্জামানের নেতৃত্বে জাতীয় নারী পুনর্বাসন সংস্থা গঠনের পর। জেনিক এরিন্স লিখেছেন যে কোনো একটা জাতিগত গোষ্ঠীকে নির্মূল করার জন্য একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে অসংখ্য নারী ধর্ষিত হয়, হত্যা করা হয় এবং যৌনাঙ্গের মধ্যে বায়োনেট দ্বারা আঘাত করা হয়। কানাডীয় রাষ্ট্রবিজ্ঞানী অ্যাডাম জোন্স বলেছেন যে এই গণধর্ষণের অন্যতম কারণ ছিল বাঙালি নারীদের অসম্মান করার মাধ্যমে বাঙালি সমাজের মনস্তাত্ত্বিক পতন ঘটানো। সেজন্য কিছু নারীকে মৃত্যু না হওয়া পর্যন্ত ধর্ষণ করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি পুরুষদেরও ধর্ষণ করেছিল। পুরুষরা যখন কোনো একটা তল্লাশি কেন্দ্রে পার হতো তখন তাদেরকে খতনা করানো হয়েছিল কিনা তা প্রমাণ করতে নির্দেশ দেওয়া হতো এবং এখানেই এ ধরনের ঘটনাগুলো সাধারণত ঘটত। ইন্টারন্যাশনাল কমিশন ফর জাস্টিস মন্তব্য করেছে যে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দ্বারা সংঘটিত নৃশংসতা ছিল একটি সুশৃঙ্খল বাহিনী দ্বারা স্বেচ্ছায় গঠিত নীতির একটা অংশ। লেখক মুলক রাজ আনন্দ পাকিস্তানি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বলেছেন, ধর্ষণগুলো ছিল পদ্ধতিগত এবং ব্যাপক। এগুলো সচেতনভাবে গৃহীত সমরনীতির অংশ। পশ্চিম পাকিস্তানিদের দ্বারা পরিকল্পিত একটা নতুন জাতি তৈরি করতে অথবা বাঙালি জাতীয়তাবাদের উপলব্ধিকে প্রেরণাকে হালকা করে দিতে এসব করা হয়েছিল। (1971 সালে বীরাঙ্গনাদের শরীর স্পর্শ করেছিল নরপশুরা। সতীত্ব নাশ করে এদের পাপী বানানো হয়েছে এবং পরিণত করেছে ঘৃণার পাত্রীতে। স্বাধীন দেশের সমাজে ধর্ষিত নারীদের ঠাঁই হয়নি। স্বাধীন দেশে এদের চিনতে যায়নি সহযোদ্ধা পুরুষ, দেখায়নি এক ফোঁটা সহানুভূতি, গড়েনি কোনো সম্পর্ক। সামাজিক নিরাপত্তা আর আশ্রয়ের অভাবে নাজুক অবস্থায় পড়েন নারীরা। পিতা, ভাই বা পরিবারের কেউ এগিয়ে এসে তাদের গ্রহণ করেনি। সহযোদ্ধা হিসেবে যেসব মুক্তিযোদ্ধাদের সাথে নারীরা কাজ করেছেন এবং কাজ করতে গিয়ে ধর্ষিত হয়েছেন, সেসব পুরুষ যোদ্ধারা কেউ এক ফোঁটা সহানুভূতি দেখায়নি বা পাশে এসে দাঁড়ায়নি। সকলে মনে প্রাণে চেয়েছেন ধর্ষিত নারীর নির্বাসন। স্বাধীনতা পরে বীরাঙ্গনাদের শারীরিক মানসিক ক্ষতিকে দেখা হয়েছে ভিন্নতর দৃষ্টিতে। ঘৃণা, বৈষম্য, উপেক্ষা, অবহেলা আর
পুরুষতন্ত্রের রথের চাকায় পিষ্ট বিস্মিত নির্মমতায় নির্বাসিত সহযোদ্ধা নারীদের বিশাল একটা অংশ। যুদ্ধরত জাতির অংশ হওয়া সত্ত্বেও তারা চিহ্নিত হয়েছে নির্যাতিতা বা ধর্ষিতা হিসেবে, পঙ্গু হিসেবে নয়। যুদ্ধে সবসময় নারীর উপর প্রথম আঘাত আসে। শারীরিক, পাশবিক এবং জৈবিক নির্যাতনের নির্মম শিকার হন তারা। 1971 সালে তার ব্যত্যয় ঘটেনি। নির্যাতিত নারীদের ট্র্যাজেডি এদেশের পুরুষ মানুষের হৃদয় ছোঁয়নি। সামাজিক ও পারিবারিক আঙ্গুল হেলেনে এসব নারীরা পরিণত হয়েছে উদ্বাস্তে। কাছের মানুষ, পাশের মানুষ, সামাজিক মানুষের চেহারা বদলে যাওয়াতে চেনা জীবনে তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি। সমাজের কূটকৌশল তাদের ফিরতে দেয়নি। মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনাও সমাজের চিন্তা কাঠামোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের সমাজ, সমাজপতি ও চিরচেনা মানুষ তাদের সকল অবদানকে অস্বীকার করেছে। পিতা, ভাই, পরিবার, স্বামী, প্রতিবেশী সকলে এক বাক্যে অস্বীকার করেছে তাদের ফিরিয়ে নিতে। নির্যাতিতা অনেক নারী আত্মহত্যা করে। হাতুড়ি ডাক্তার দিয়ে গর্ভপাত ঘটাতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করে। সমাজ, পরিবার, আত্মীয় স্বজনদের লাঞ্ছনা ও গাঞ্জনার হাত থেকে রেহাই পাবার জন্য একটা অংশ স্বেচ্ছায় চলে যায় পাক সেনাদের সঙ্গী হয়ে, ভবিষ্যৎ পরিণতির কথা জেনেও। কেউ বা নাম লেখান পতিতাপল্লীতে। সংখ্যাগরিষ্ঠ নির্যাতিতরা দেশ স্বাধীন হবার পর পরিচয় সংকটে পড়েন। উদ্বেগ, উৎকণ্ঠা, সংখ্যা, আশ্রয়হীনতা, নিরাপত্তা, অন্ন, বস্ত্র, চিকিৎসা ও মর্যাদা সব মিলিয়ে তারা নিদারুণ হতাশার ঘূর্ণিচক্রে পড়েন। নারী সমাজের এক বিশাল অংশকে রক্ষা করতে না পারার লজ্জা, গ্লানি এবং বেদনাহত মনোভাব থেকে শেখ মুজিব সরকার ধর্ষিত নারীদের সামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেন। বীরাঙ্গনা শব্দের অর্থ, ধারণা ও ব্যবহারের প্রতি লক্ষ্য না রেখে তিনি এসব নারীদের সম্মান জানাতেন, বীরাঙ্গনা খেতাবের ভূষিত করেন। শেখ মুজিব চেয়েছিলেন এই শব্দটি ব্যবহারের মাধ্যমে হতভাগ্য নারীদের গৌরবান্বিত করতে, কিন্তু প্রচলিত মূল্যবোধ নারীর প্রতি প্রযোজ্য এই শব্দটি গ্রহণ করেনি। পুরনো সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের কারণে মূলধারা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে নির্যাতিত নারীরা পরিণত হন প্রান্তিক নারীতে। যোদ্ধা হিসেবে স্বীকৃতি না দিয়ে তাদের আলাদা শ্রেণীবদ্ধ করে দেওয়া হয়। এই আলাদা করে দেওয়াতে মূল ধারা থেকে হারিয়ে যান অনেক সম্ভাবনাময় নারী। ধর্ষিত নারীদের পুনর্বাসনের জন্য শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বীরাঙ্গনাদের নিদারুণ এক নির্বাসনের দুর্ভাগ্য থেকে উদ্ধার করে সমাজের শ্রদ্ধা ও স্বগৃহে সমাদর পুনর্বাসন করতে হবে। তিনি আরও বলেছিলেন, নির্যাতিতা নারীদের আমি আমার মা, বোন এবং কন্যার দৃষ্টিতে দেখি। এদের অমর্যাদা করা হয়েছে কারণ তারা বাংলাদেশকে ভালোবাসত। তিনি নির্যাতিতা নারীদের মধ্য থেকে জীবনসঙ্গিনী বেছে নিয়ে বাংলাদেশকে গর্বিত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। নির্যাতিতা নারীদের ক্ষেত্রে বীরাঙ্গনা শব্দের ব্যবহার সরকারি পর্যায় থেকে শুরু হওয়ার পর এদের সামাজিক ঠাঁই নিশ্চিত করার জন্য গঠিত হয় জাতীয় পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন এবং নারী পুনর্বাসন সংস্থা 1972। 1974 সালে নির্যাতিত নারীদের পক্ষে একটি আইনও পাশ করা হয়। সামাজিক আচার অনুষ্ঠান ও সামাজিক বাধার জন্য ধর্ষিত নারীদের সাথে যোগাযোগ স্থাপনে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম থেকেই অসুবিধার সম্মুখীন হয়। সামাজিকভাবে ধর্ষিত নারী হিসেবে নিজেকে চিহ্নিত করতে চাননি বলে অনেক ধর্ষিত নারী বোর্ডের তালিকাভুক্ত হননি। যুদ্ধকালীন সময়ে মধ্যবিত্তের চেয়ে নিম্নবিত্ত শ্রেণীর নারীরা ধর্ষিত হয়েছিলেন বেশি। মধ্যবিত্ত অনেকে দেশান্তর হয়েছেন। নিম্নবিত্তরা সমাজের ভয়ে নিজেকে অপ্রকাশিত রাখতে চেয়েছেন। তারা বোর্ডের সাথে কোনো রকমের সহযোগিতা করেননি। তাছাড়া নির্যাতিতদের বিয়ে করা বা বিয়ে দেবার মতো কোনো মানসিকতা বাংলাদেশের কোনো ধর্মের লোকদের মধ্যে দেখা যায়নি। ধর্ষিতাদের পুনর্বাসনের ব্যাপারে কোনো ধরনের আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়নি। সামাজিকভাবে কোনো মানুষের সহযোগিতা মেলেনি। রাষ্ট্রীয় খেতাব পাওয়া সত্ত্বেও নির্যাতিত নারীরা নিজ গৃহে যথোচিত সম্মান পাননি। এদের বিয়ে করার ব্যাপারে তরুণ সমাজের চিত্ত নিঃশঙ্ক ছিল না। এত বছর পর আজ একটা প্রশ্ন তোলা যায়, কেন এই সকল ধর্ষিত তরুণী ও কিশোরীদের তখন সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশে নিয়োগ দেওয়া হলো না?
এই সকল সুশৃঙ্খল বাহিনীতে সহজে এদের নিয়োগ দেয়া যেত। স্বাধীনতা যুদ্ধের সময় শারীরিকভাবে নির্যাতিতা এই সকল নারীদের প্রতি তৎকালীন সমাজ প্রয়োজনীয় সংবেদনশীলতা, মমতা ও শ্রদ্ধা প্রদর্শনে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। নির্যাতিতাদের নির্যাতন কাহিনী গোপন রেখে তাদের সংসার এবং সমাজে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়টি জরুরি ছিল অনেকের কাছেই। সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা হয়েছিল ধর্ষণের ঘটনা লুকিয়ে রাখতে। পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা বীরাঙ্গনা অনুসন্ধান করার কাজে নেমে বুঝেছিলেন অনুদার রক্ষণশীল ও সংস্কারাচ্ছন্ন সমাজের বৈরিতা ধর্ষিত নারীদের পরিবার ও সমাজের পুনর্বাসনের ক্ষেত্রে কত বড় বাধা। ধর্ষিতাদের পুনর্বাসনের কাজ জটিল এবং কঠিন। এই সত্যটি তারা মর্মে মর্মে উপলব্ধি করেন। প্রকৃত ঘটনা ও তথ্য প্রকাশিত হলে ধর্ষিতাদের স্বাভাবিক জীবনে পুনর্বাসন করা প্রায় অসম্ভব। তখন তড়িঘড়ি করে বীরাঙ্গনা সংক্রান্ত সব তথ্য ও সাক্ষ্য প্রমাণাদি নষ্ট করে ফেলা হয়। ধর্ষণ ও নারী নির্যাতন যে একটা মানবাধিকার বিরোধী কাজ, সেই দৃষ্টিভঙ্গি থেকে কোনো মহল সেদিন সোচ্চার প্রতিবাদ জানায়নি। যুদ্ধের সময় সংগঠিত ধর্ষণ ও নির্যাতন যে যুদ্ধের একটা কৌশল, তা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনাও হয়নি বা কারো মনে আসেনি। তথ্য ও প্রমাণের অভাবে যুদ্ধাপরাধীদের এত বড় জঘন্য অপরাধের বিচার চাওয়া কঠিন হয়ে পড়ে। নারী পুনর্বাসন সংস্থার প্রধান কাজ ছিল বীরাঙ্গনাদের অনুসন্ধান এবং সংস্থার অধীনে তাদের চিকিৎসা, অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ ব্যবস্থা এবং তাদের হোমে রাখা। নারী পুনর্বাসন সংস্থা নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তরিত হবার পর এই সংস্থার প্রথম কাজ ছিল নির্যাতিতদের ধর্ষণজাত সন্তান সংগ্রহ, লালন পালন এবং বিদেশে দত্তক প্রদান। এই কাজের জন্য গঠিত হয় আন্তর্জাতিক শিশু কল্যাণ ইউনিয়ন। এই ইউনিয়নের তৎপরতার কারণে বেশ কিছু যুদ্ধ শিশুকে ইউরোপ এবং উত্তর আমেরিকায় দত্তক হিসাবে পাঠানো সম্ভব হয়। ডক্টর নীলিমা ইব্রাহিম স্বাধীনতার পর শেখ মুজিবুরের কাছে গিয়ে জানতে চান যুদ্ধ শিশুদের ব্যাপারে তিনি কি ভাবছেন। শেখ মুজিব নীলিমা ইব্রাহিমকে বলেন, ওইসব দূষিত রক্ত আমি বাংলার মাটিতে রাখতে চাই না, এদের বিদেশে পাঠিয়ে দাও। মুক্তিযুদ্ধের 9 মাসের ধর্ষিত নারীদের মা আর বীরাঙ্গনা বলে সম্বোধন করে যুদ্ধ শিশুদের বিষয়ে শেখ মুজিবুরের অমানবিক, অনৈতিক এবং অসংবেদনশীল মন্তব্যের জন্য যে বৈপরীত্য, সেটাই বীরাঙ্গনাদের সম্পর্কে সমাজ ও রাষ্ট্রের নৈতিক অবস্থান এবং মনোভাবকে ফুটিয়ে তোলে। এজন্যই নির্যাতিতাদের একাংশকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, আগ্রহী অভিভাবকদের সাথে যোগাযোগ করে নিকটজনের কাছে হস্তান্তর ইত্যাদি কাজে হাত দিলেও পুরোপুরি সফল হয়নি। 80-র দশকে প্রকল্পের বিলোপ ঘটায় নারী পুনর্বাসনের কাজের ইতি ঘটে। চতুর্থ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, জহির রায়হানের অন্তর্ধান। দক্ষিণ কলকাতার 1/1 বিশপ লেফ্রয় রোডের বাড়ি। আধখোলা সবুজ গেটটা পেরিয়ে বোগেন ভিলিয়ার সারির পাশে বাঁ দিকে তৃতীয় দরজা দিয়ে কার্পেট মোড়া চৌড়া কাঠের সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়। পাশাপাশি চলেছে আরও একটা সাবেক আমলের লিফট। সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে সাদা দরজার ভেতর থেকে বন্ধ। বাঁ দিকের বন্ধ দরজাতে এক সন্ধ্যায় বেজে উঠল কলিং বেল। সাদা পাঞ্জাবি আর আলিগড়ি পায়জামা পরা দীর্ঘকার সুপুরুষ শীষ দিতে দিতে দরজা খুললেন সত্যজিৎ রায়। ভেতরে ঢুকলেন শাহরিয়ার কবির। জহিরের ব্যাপারটা কিছু জেনেছ? সত্যজিৎ রায় জিজ্ঞেস করেন শাহরিয়ার কবিরকে। তাকে সরিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে হচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে তদন্ত করে যা বুঝতে পেরেছি তাতে বলা যায় 30 জানুয়ারি দুর্ঘটনায় তিনি হয়তো মারা যাননি। তারপরও দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল বলে অনেকে মনে করেন। শাহরিয়ার কবির উত্তর দেন, স্ট্রেঞ্জ, এর পেছনের কারণ কি? সেটি ষড়যন্ত্রের মূল সূত্র বলে ধরছি। মিরপুরের দুর্ঘটনায় তার মৃত্যু হলে গভীর ষড়যন্ত্র মনে করার কোনো কারণ ছিল না। আমি যতদূর জানি, বুদ্ধিজীবীদের হত্যার তদন্ত করতে গিয়ে তিনি এমন কিছু তথ্য সংগ্রহ করেছিলেন যা অনেক রথী মহারথীর জন্য বিপজ্জনক ছিল। সেজন্য তাকে সরিয়ে ফেলার প্রয়োজন ছিল।
এই কথোপকথনের উৎস অনুসন্ধান করতে হলে আমাদের ফিরে যেতে হবে 1972 সালের 30 জুন, ঠিক যেদিন মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণের অনুষ্ঠান হচ্ছে। সেই দিন বহুমুখী প্রতিভার অধিকারী জহির রায়হান, তিনি ছিলেন একজন সফল সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। তিনি অগ্রজ শহীদুল্লাহ কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে নিজেও নিখোঁজ হন। শাহরিয়ার কবির সেদিন জহির রায়হানের সঙ্গে মিরপুর গিয়েছিলেন। জহির রায়হানের প্রকৃত নাম ছিল মোহাম্মদ জহির উল্লাহ। তিনি চীনা ধারায় বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক যে 10 জন প্রথম 144 ধারা ভঙ্গ করে গ্রেফতার হন, জহির রায়হান ছিলেন তাদের একজন। 1970 সালে তার তৈরি জীবন থেকে নেয়া সিনেমাটি তৎকালীন বাঙালির স্বাধীনতা সংগ্রামকে রূপকের মাধ্যমে তুলে ধরার ফলে তা বাংলাদেশের স্বাধীনতাকামীদের মনোজগৎকে দারুণভাবে নাড়া দিয়েছিল। এই সিনেমাতেই রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের আর্থিক সহায়তায় স্টপ জেনোসাইড নামে একটা বিখ্যাত ডকুমেন্টারি তৈরি করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরি করার ক্ষেত্রে স্টপ জেনোসাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিল। মুক্তিযুদ্ধ বিষয়ে এখন পর্যন্ত নির্মিত ছবিগুলোর মধ্যে শৈল্পিক ও গুণগত সাফল্যের দিক থেকে এই চলচ্চিত্রটিকে শীর্ষে স্থান দেওয়া হয়ে থাকে। 1972 সালে 25 জানুয়ারি ঢাকা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জহির রায়হান ঘোষণা দেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশা উদ্ঘাটন সহ মুক্তিযুদ্ধের সময় অনেক গোপন ঘটনার নথিপত্র, প্রামাণ্য দলিল আমার কাছে আছে, যা প্রকাশ করলে সদ্য স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার ঠাঁই নেয়া অনেক নেতার কুকীর্তি ফাঁস হয়ে পড়বে। আগামী 30 জানুয়ারির সন্ধ্যায় প্রেস ক্লাবে ফিল্ম শো প্রমাণ করে দেবে তার চরিত্র কী ছিল। এর আগে একটা অজ্ঞাত টেলিফোনে জহির রায়হানকে বলা হয়েছিল আজমির শরীফে যেতে এবং সেখান থেকে তিনি জানতে পারেন শহীদুল্লাহ কায়সার কোথায় আছেন। জহির রায়হান দেরি না করে সপরিবারে চলে গেলেন আজমির শরীফ। সেখান থেকে ফিরে এলেন খুবই খুশি মনে। কে একজন বলে দিয়েছেন শহীদুল্লাহ কায়সার বেঁচে আছেন। কোথায় আছেন তা তাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। সেই কথা মতো একদিন ফোনও এলো। 1972 সালের 25 জানুয়ারি সংবাদ সম্মেলনে কয়েকদিন পর 30 জানুয়ারি রোববার সকালে রফিক নামের এক লোকের কাছ থেকে টেলিফোন আসে জহির রায়হানের কায়েত টুলের বাসায়। রফিক ছিলেন জহিরের পূর্ব পরিচিত, যিনি ইউসিসিতে চাকরি করতেন। প্রথমে ফোন ধরেছিলেন জহির রায়হানের ছোট বোন ডাক্তার সুরাইয়া। তার কাছে জহিরকে খোঁজা হচ্ছিল, তাকে ডেকে ফোন ধরিয়ে দেয় সুরাইয়া। টেলিফোনে জহিরকে বলা হয়েছিল, আপনার বর্দা মিরপুর 12 নম্বরে বন্দী আছেন। যদি বর্দাকে বাঁচাতে চান তাহলে এক্ষুনি মিরপুরে চলে আসেন। একমাত্র আপনি গেলেই তাকে বাঁচাতে পারবেন। টেলিফোন পেয়ে জহির রায়হান দুটো গাড়ি নিয়ে মিরপুরে রওনা হন। তার সঙ্গে ছিল ছোট ভাই জাকারিয়া হাবিব, চাচাতো ভাই শাহরিয়ার কবির, জহির রায়হানের শ্যালক বাবুল, সুচন্দার ভাই আব্দুল হক, পায়না কাসারের ভাই নিজাম ও পারভেজ। মিরপুর 2 নম্বর সেকশনে পৌঁছার পর সেখানে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তার কারণ দেখিয়ে সামনে এগোতে বারণ করে। সেনাবাহিনীর তখন 12 নম্বর সেকশনে রেড করার জন্য যাচ্ছিল। তারা কোনো সিভিলিয়ান সঙ্গে রাখতে চায় না। অনেক অনুরোধের পর জহির রায়হানকে সঙ্গে নিতে রাজি হয়েছিল। জহির রায়হানকে থাকতে বলে অন্যদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। শাহরিয়ার কবির অন্যদের সঙ্গে করে বাড়ি ফিরে আসেন। আনুমানিক 11:30টার দিকে বিহারিরা আশেপাশের বাড়িঘর থেকে স্বয়ংক্রিয় অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপর হামলা চালায়। এই আতর্কিত হামলায় 42 জন নিহত হয়। ওই দিন বিকালে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনী মিরপুরে 12 নম্বর সেকশনে আক্রমণ চালায়। পরদিন সকালে পুরো একটা ব্যাটালিয়ন 12 নম্বর সেকশনে প্রবেশ করে, কিন্তু কোনো পুরুষ মানুষকে খুঁজে পায়নি। রাতেই সবাই পালিয়ে গিয়েছিল। নিহতদের মাত্র 3 থেকে 4 জন ব্যতীত আর কারো লাশ খুঁজে পাওয়া যায়নি। এমনকি মিরপুর পুরো জনশূন্য করার পরও খুব সম্ভব 30 জানুয়ারি রাতেই সেগুলো সরিয়ে ফেলা হয়। রাতের অন্ধকারে বিহারীদের সরিয়ে ফেলা সেই লাশগুলোর সঙ্গে বর্দাকে খুঁজতে গিয়ে হারিয়ে যান আমাদের জহির রায়হান, আর তার মরদেহ
কোথাও পাওয়া যায়নি। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতার উপর ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস ভিত্তিক বই স্বাধীনতার উত্তর বাংলাদেশ। এই গল্পটির তৃতীয় পর্ব আমি আজকে এখানে শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।